আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলবো। মূলত 1971 সালের ইতিহাস পর্যন্ত আমাদের যেই কার্যক্রমগুলো, বাংলাদেশের যেই একটা ইতিহাস আছে, ওই ইতিহাস নিয়ে আমরা আজকে আলোচনা করব। সাউন্ড ক্লিয়ার আছে কিনা, সবকিছু ওকে আছে কিনা আমাকে একটু নিশ্চিত করবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সবকিছু ওকে। ঠিক আছে, তো আমরা গত ক্লাসে মোগল শাসনামল আমাদের মোগল শাসনামল পর্যন্ত আমরা পড়েছিলাম, তাই না? গত শাসনামল মানে গত ক্লাসটিতে মোগল শাসনামল এতটুকু আমরা পড়িয়েছি। তো মোগল শাসনামলে আমরা জানি যে বাবার হইল আবার জ্বর সারিল ঔষধে, ওইটা আমরা দেখছি। তো বাবার হইল আবার জ্বর সারিল ঔষধে। মোগল শাসন আমলের পরে মূলত আমরা এখানে দেখব পানিপথের একটা যুদ্ধ হয়েছে। আমরা একটু এই ধারাবাহিকতাটা রক্ষা করব। ওকে, হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক দেওয়া হয়েছে, আশা করি সবাই যুক্ত হবে। সার্কুলার আশা করি ডিসেম্বরের মধ্যেই আসবে ইনশাআল্লাহ। তো পানিপথের যেই যুদ্ধটা, যে মোগল শাসন আমলের একটু পরেই আইসা পানিপথের যুদ্ধ হয়। পানিপথের যুদ্ধ মূলত তিনটা। কয়টা? পানিপথের যুদ্ধ কয়টি? তিনটি। একটা প্রথম হয়েছে 1526 সালে। প্রথম কত সালে? 1526। এইটা হচ্ছে প্রথম পানিপথের যুদ্ধ হয় কত সালে? 1526, যেখানে বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে। কার মধ্যে? এইখানে যুদ্ধ হয়েছিল বাবর প্লাস ইব্রাহিম লোদি। পানিপথের তীরে যুদ্ধ হয়েছে বিদায় এইটার নাম পানিপথের যুদ্ধ। কিসের যুদ্ধ? পানিপথের যুদ্ধ। তো এই যুদ্ধে ইব্রাহিম লোদি মারা যায়, নিহত হয়। ইব্রাহিম লোদি কি হয়? নিহত হয়। এরপরে আমরা জানি দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছে 1556 সালে। কত সালে? 56তে। এটা হচ্ছে দ্বিতীয়। 1556 সালের এই যুদ্ধে বৈরাম খাঁ এবং হিমুর সাথে, আমরা জানি যে আকবরের সেনাপতি বৈরাম খাঁ প্লাস হিমু, এই দুইজনের সাথে যুদ্ধ হয়। হিমু মারা যায়। হিমুকে আফগান নেতা হিমু এবং বৈরাম খাঁর সাথে যুদ্ধ হয় কত সালে? 1556 সালে। কত সালে? 1556 সালে। এখানে হিমু মারা যায়। এই যুদ্ধে বিজয় অর্জন করে বৈরাম খাঁ। 3 নম্বরে যুদ্ধ হয় 1700, যে তৃতীয় পানিপথের যুদ্ধ 1761 সালে। কত সালে? 1761 সালে। এখানে আহমদ শাহ আবদালী এবং মারাঠাদের সাথে যুদ্ধ হয়। কাদের সাথে? আমরা জানি আহমদ আবদালী প্লাস মারাঠা, এই দুই দলের সাথে যুদ্ধ হয়। মারা যায় মারাঠা, মানে মারাঠা বাহিনী এখানে পরাজিত হয়। আমরা দেখলাম তিনটা পানিপথের যুদ্ধ। কয়টি? তিনটি। প্রথম 1526, দ্বিতীয় 1556, তৃতীয় 1761। পানিপথের যুদ্ধ কয়টা হয়? তিনটা। কোন যুদ্ধে কে বিজয়ী এবং কে পরাজয় বরণ করে দেওয়া হলো? বাবর এবং ইব্রাহিম লোদি পরাজয়, বৈরাম খাঁ এবং হিমু পরাজয়, আহমদ শাহ আবদালী প্লাস মারাঠা
এখানে মারাঠারা পরাজয় বরণ করে। তা আমাদের প্রশ্ন হয় পানিপথের যুদ্ধ, যে পানিপথের যুদ্ধ, প্রথম পানিপথের যুদ্ধ কত সালে হয় বা তৃতীয় পানিপথের যুদ্ধ কত সালে হয়? এই দ্বিতীয় পানিপথের যুদ্ধ কে বিজয় অর্জন করে আর কে পরাজয় বরণ করে? ঠিক আছে, ফারজানা আক্তার ম্যাম বুঝতে পারছেন? আচ্ছা ওকে, একটু যদি আজকে যদি একটু বিরক্ত না হন, তাহলে আমরা এই যে 1526 থেকে শুরু করলাম, এই 1526 থেকে শুরু করে একদম 1971 পর্যন্ত আজকে চলে আসব। রাজি আছেন? 1526 থেকে 1971 এসে আমরা আজকে পৌঁছাবো। এবার 1 ঘন্টা লাগুক, 1.5 ঘন্টা লাগুক, আমরা একটা মানে 71 পর্যন্ত আমরা পৌঁছে যাব ইনশাআল্লাহ। কারণ আমরা যদি, আপনারা যদি একটু বিরক্ত বোধ করেন সেক্ষেত্রে আমার কিন্তু খারাপ লাগে, কারণ আমি পড়াইতেছি বা আমি একটু বলতেছি বাট আপনি বিরক্ত বোধ করতেছেন, সেক্ষেত্রে কেমন জানি আনইজি লাগে। আরেকটা হচ্ছে আপনাকে আমি জোর করে কিছু করব না, কারণ বিরক্ত বোধ করেন এমন কিছু করতে আমি রাজি না। আর পড়াশোনা এটা ধৈর্যের বিষয়, যদি আপনার বিপরীতে যায়, বিরক্ত লাগে, যদি এটার উপর স্টেবল থাকেন, আশা করা যায় ভালো কিছু। তো সুতরাং আমাকে ক্ষমা করবেন যে আজকে 1526 থেকে 1971 পর্যন্ত ওভারঅল আমরা দেখব। তো পানিপথের যুদ্ধের পরে আমরা দেখব আমাদের 12 ভূঁইয়াদের আগমন। কাদের আগমন? এই পানিপথের যুদ্ধের পরবর্তী সময়ে আসে 12 ভূঁইয়ার। 12 ভূঁইয়া কেন বলা হয় বলেন? 12 ভূঁইয়া কেন বলা হয়? 12 ভূঁইয়া মানে কি 12 জন? 12 ভূঁইয়া মানে কি 12 জন, যেটা 1576 থেকে 1599 পর্যন্ত ছিল। 1576 থেকে আমাদের একদম 1599 পর্যন্ত, 1599 পর্যন্ত এটা 12 ভূঁইয়া। 12 ভূঁইয়া মানে 12 জন নয়, সংখ্যার আধিক্যতা বুঝাতে 12 ভূঁইয়া ব্যবহার করা হয়েছে। কি বুঝাতে? সংখ্যার আধিক্যতা বুঝাতে 12 ভূঁইয়া ব্যবহার করা হয়েছে। এখানে 12 মানে 12 জন নয়। 60 গম্বুজ মসজিদ মানে 60 গম্বুজ না, 81টা গম্বুজ মসজিদের। 7 11 77, 7 11 7টা সারি 11টা করে, 7 11 77, 4 কোণায় 4টা, 81টা গম্বুজ। বিল্লাল হোসাইন সাহেব, আমাদের এটা কমন কথা, 8:30টায় ক্লাস হবে, এটা আজকে নতুন না। শনি সোম বুধ ক্লাস হবে, এটা নতুন কথা না, এটা ঐতিহ্যবাহী। বলা চলে সব সময় একই নিয়মে আমাদের চলে। তো 12 ভূঁইয়াদের নেতাকে বলেন তো? আমরা জানি 12 ভূঁইয়াদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিল ঈসা খাঁ। কি নাম? 12 ভূঁইয়াদের নেতা, 12 ভূঁইয়াদের নেতা কে ছিলেন? ঈসা খাঁ। ঈসা খাঁর পর সর্বশেষ নেতা ছিলেন মুসা খাঁ। 12 ভূঁইয়াদের নেতাকে ঈসা খাঁ, সর্বশেষ নেতা মুসা খাঁ। এই ঈসা খাঁর অধীনে, তার অধীনে পরগনা ছিল 22টা। কয়টি পরগনা ছিল? ঈসা খাঁর অধীনে 22টি পরগনা। কয়টি পরগনা ছিল? মানে ওনার অধীনে 22টা পরগনা ছিল, এবং তাদের রাজধানী ছিল সোনারগাঁও। রাজধানী কি? সোনারগাঁও। এই 12 ভূঁইয়াদের একটা ইয়া ছিল 11 সিন্ধু। 11 সিন্ধু কিশোরগঞ্জে অবস্থিত। আরিফ আশরাফি সাহেব আছে সম্ভবত কিশোরগঞ্জের মানুষ। ওই জায়গার, ওদের একটা জায়গার নাম ছিল 11 সিন্ধু। কি নাম বলেন? 11 সিন্ধু। এটা ছিল কিশোরগঞ্জ। কোথায়? কিশোরগঞ্জ। তাহলে আমরা জানি 12 ভূঁইয়াদের নেতা ঈসা খাঁ, সর্বশেষ মুসা খাঁ। এদের রাজত্ব শুরু হয় 1576 থেকে 1599 পর্যন্ত। ঈসা খাঁর অধীনে এটা আসলে ভিন্ন বিষয়। আপনাদের ভূঁইয়া কিভাবে আসলো? আচ্ছা, এই 12 ভূঁইয়াদের পরেই চলে আসে সুবাদারি শাসনামল। কোন শাসনামল বলেন? 12 ভূঁইয়াদের পরেই আসে সুবাদারি শাসনামল। কি শাসনামল? সুবেদারি শাসনামল প্রতিষ্ঠা করেন ইসলাম খাঁ। এরপরে আসে কি? সুবেদারি শাসন, এটা প্রতিষ্ঠা করেন ইসলাম খাঁ।
কে? ইসলাম খাঁ। এই ইসলাম খাঁকে তিনি অনেক কাজ করেছেন। ঢাকা শহরের গোড়াপত্তন হয়, ঢাকা 5 বার রাজধানী হয়। কয়বার বলেন? গুড। ঢাকা কয়টা রাজধানী হয়? 5 বার ঢাকা রাজধানী হিসাবে উঠে আসে। ঢাকা বাংলার রাজধানী হয় কয়বার? 5 বার। খেয়াল রাখবেন, ঢাকা বাংলার রাজধানী হয় কয়বার? থ্যাংক ইউ। ঢাকা বাংলার রাজধানী হয় 5 বার। কয়বার? 5 বার। 1610 সাল প্রথম এই ইসাখা এটার উৎপত্তি করেন, গোড়াপত্তন করেন, এবং ঢাকার নাম জাহাঙ্গীরনগর রাখেন ইসাখা। ঢাকার নাম জাহাঙ্গীরনগরকে রাখেন ইসাখা। 12 ভূঁইয়াদের শেষ করে ইসাখা। 12 ভূঁইয়াদের শেষ করে কে? ইসাখা। ঢাকার নাম জাহাঙ্গীরনগর করেন কে? ইসাখা। তিনি দোলাই খাল খনন করেন। এই 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 যে ঢাকা 5 বার বাংলার রাজধানী হয়, একটা হয়েছে 1610, 1660, তারপরে 1910, 1947, 1971। এই 5 বার ঢাকা বাংলার রাজধানী হয়। কয়বার? 5 বার ঢাকা বাংলার রাজধানী হয়। এই ইসলাম খাঁর অবদান কি? সে দোলাই খাল খনন করে। আজকের যে দোলাই খাল, ঢাকা দোলাই খাল খনন করে। তারপরে জাহাঙ্গীরনগর নামকরণ করেন, 12 ভূঁইয়াদের দমন করেন, নৌকা বাইসের প্রচলন করেন। নৌকা বাইসের প্রচলন করে কে? নৌকা বাইসের প্রচলন করে ইসলাম খাঁ। নৌকা বাইস চিনেন তো? নৌকা বাইস যেমন এই বরিশাল বা উত্তরাঞ্চল গাইবান্ধার দিকেও নৌকা বাইস হয়। নৌকা বাইসের প্রচলন করেন ইসলাম খাঁ। ডং 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 ডং, কাশি বাজে ঢং, ঘন্টা বাজে ঢং, ময়ূরপঙ্খী ছুইতে চলে, মনে লাগে রং রে, মনে লাগে রং, চাঁদ বদনী মোহেরে দেখমু না গো আসি, নৌকা বাইসে ঠগ্যা গেলে পড়ব গলায় ফাঁসি, যাত যাইব মান যাইব, মনের মানুষ মুখ ঘুরায়া কইব মুগ সং, ডং 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 ডং, কাশি বাজে ঢং, ঘন্টা বাজে ঢং, ময়ূরপঙ্খী ছুইতে চলে, মনে লাগে রং রে, মনে লাগে রং। এই নৌকা বাইস প্রচলন করে ইসলাম খাঁ। দোলাই খাল, সরি এটা 1905 হবে, ঠিক আছে, আমি একটু ভুল বললাম, এই 1905 সালে হবে এটা, ফারজানা ম্যাম। তাহলে 5 বার ঢাকা বাংলার রাজধানী হয়। আর ইসলাম খাঁর অনেকগুলো অবদান, হ্যাঁ এটা নৌকা বাইস উপলক্ষে গাওয়া হয় আর কি। জি, তাহলে এই দোলাই খাল খনন করে কে? ইসলাম খাঁ। ঢাকার নাম জাহাঙ্গীরনগর করেন কে? ইসলাম খাঁ। নৌকা বাইসের প্রচলন করে কে? ইসলাম খাঁ। এই 12 ভূঁইয়াদের দমন করে কে? ইসলাম খাঁ। অনেকগুলো কাজ করেন 12 ভূঁইয়াদের দমন সহ। তারপরে আমরা জানি ইনি কিন্তু বাংলার প্রথম সুবেদারি শাসন আমলের প্রথম সুবেদার ছিলেন। এরপরে শাহ সুজা, মীর জুমলা, শায়েস্তা খান। আমরা এই সুবেদারি শাসন আমলে ইসলাম খাঁর পরে এই মীর জুমলা, যদি বলি মীর জুমলা আমাদের শায়েস্তা খানের কন্যার নাম হচ্ছে ইরান দুখ। কি নাম? ইরান দুখ। ওনার 2টা মেয়ে। লালবাগ কেল্লায় গেলে ওইখানে দেখতে পারবেন এই শায়েস্তা খানের 2 কন্যা শুয়ে আছে এখানে। তো শায়েস্তা খান এমন একজন মানুষ যার আমলে টাকায় 8 মণ চাল পাওয়া যেত। কিন্তু তার আগে মীর জুমলা, ইনি আসাম যুদ্ধে সর্বপ্রথম কামান ব্যবহার করেন। আসাম যুদ্ধে কামান ব্যবহার করেন কে? আসাম যুদ্ধে কামান ব্যবহার করেন কে? মীর জুমলা। এই মীর জুমলার আগে যিনি ছিলেন শাহ সুজা, ওইটা বেশি বড় কাটরা নির্মাণ করেন। আর শায়েস্তা খান ইনি হচ্ছে এমন একজন ব্যক্তি যার আমলে টাকায় 8 মণ চাল পাওয়া যেত। টাকায় কয় মণ? 8 মণ। যিনি চট্টগ্রামের নাম রাখেন ইসলামাবাদ, পর্তুগিজদের দমন করেন। হ্যাঁ, ইরান দুখ এবং ফরি বিবি, এর বলা হইতো আর কি, ফরি বিবি। শায়েস্তা খান, ঠিক আছে। আচ্ছা,
এরপরে আমরা দেখি আমাদের এই সুবেদারি শাসনামল শেষ হইলেই নবাবী শাসনামল শুরু হয়। সুবেদারি শাসনামল শেষ হইলে কোন শাসনামল শুরু হয়? নবাবী শাসনামল। এবার আমরা সুবেদারি শাসনামলের পর শায়েস্তা খানের মাধ্যমে এটা ইন্না লিল্লাহ হয়ে যায়। এরপরে আসে নবাবী শাসনামল। এই নবাবী শাসনামলের মধ্যে আমরা বহু নবাব দেখেছি। এর মধ্যে বাংলার প্রথম নবাব হয়েছে মুর্শিদ কলি খাঁ। বাংলার প্রথম স্বাধীন নবাব কে বলেন? সরি, বাংলার প্রথম স্বাধীন নবাব হয়েছে মুর্শিদ কলি খাঁ। বাংলার প্রথম স্বাধীন নবাব কে? মুর্শিদ কলি খাঁ। এই কি কাজ করছে মুর্শিদ কলি খাঁ? এ অনেক কাজ করছে। সে কি করছে? বাংলার প্রথম রাজস্ব সংস্কার করছে। সে প্রথম রাজস্ব সংস্কার করছে। বাংলার প্রথম রাজস্ব সংস্কার করছে কে? মুর্শিদ কলি খাঁ। এবং আর একটা অসিব্য কি করছে? ঢাকা থেকে মুর্শিদাবাদে রাজধানী হস্তান্তর করছে। অগ্রদূত বইটা কিনেছে, ওইটাতে তো বিগত সালের প্রশ্নগুলি কেবল। কেন আপনি অধ্যায়গুলো দেখেন, অধ্যায় আছে না? বিগত সালের প্রশ্ন তো প্রথম দিকে 291 পৃষ্ঠা পর্যন্ত। এরপরে আপনি বিষয়গুলো পাবেন। বই প্রথম দিক সবটাই দেখবেন কোথায় কি আছে, ঠিক আছে? এরপরে আমরা জানি আলীবর্দী খানের রাজধানী কোথায় ছিল? এই মুর্শিদ কলি খাঁর পরে আমাদের আলীবর্দী খাঁ, তার রাজধানী ছিল মুর্শিদাবাদে। আমরা এখানে নবাবী শাসনামল থেকে মুর্শিদ কলি খাঁ প্রথম স্বাধীন নবাব, আর শেষ স্বাধীন নবাব কে? নবাব সিরাজউদ্দৌলা। ইনি হচ্ছে শেষ। নবাব সর্বশেষ কে? নবাব সিরাজউদ্দৌলা। নবাব সিরাজ, অথবা আমরা এইভাবে বলতে পারি নবাব সিরাজ উদ্দৌলা। নবাব সিরাজউদ্দৌলা সর্বশেষ নবাব, সর্বশেষ নবাব সিরাজউদ্দৌলা। এই নবাব সিরাজউদ্দৌলা কি কি করছে? এর কিন্তু প্রকৃত নাম হয়েছে মির্জা মোহাম্মদ। নবাব সিরাজউদ্দৌলার প্রকৃত নাম কি? মির্জা। নবাব সিরাজউদ্দৌলার প্রকৃত নাম মির্জা মোহাম্মদ। কি নাম? মির্জা মোহাম্মদ, যিনি 1756 সালে ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করেন। কত সালে? 1756 সালে ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করেন। ফোর্ট উইলিয়াম দুর্গ কোন দুর্গ? ফোর্ট উইলিয়াম দুর্গ তিনি দখল করেন। নবাব সিরাজউদ্দৌলা বাংলার সর্বশেষ স্বাধীন নবাব। এই আমরা বলি না গসেটি বেগম, এই গসেটি বেগম সিরাজউদ্দৌলার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছে। কি করেছে? অনেক ষড়যন্ত্র করেছে। এটা নিয়ে একটা মজার কাহিনী আছে, যে এক ব্যক্তি মলম বিক্রি করতেছে, এইরকম। তো মলম বিক্রি করতে যে সে একটা ঘটনা বলতেছে যে নবাব সিরাজউদ্দৌলা যেন তেন ব্যক্তি নন। এই নবাব সিরাজউদ্দৌলা পলাশির যুদ্ধ 23 জুন 1757 সালে। এই নবাব সিরাজউদ্দৌলা পরাজয়ের পিছনে কি এমন কাহিনী আছে? বিশাল একটা ঘটনা আছে। কি ঘটনা? যখন ইংরেজদের সাথে তাদের বিরুদ্ধে, যে রবার্ট ক্লাইভের বিরুদ্ধে যখন যুদ্ধ করতেছিল, তো নবাব সিরাজউদ্দৌলা এবং তার দলবল নিয়ে আম গাছে মানে লুকিয়েছিল। এমন থাকতে নবাব সিরাজউদ্দৌলার যে চুলকানি শুরু হলো। এখন উনি চুলকাইতে যায়, আম গাছের পাতা নড়ে উঠলো। এই অবস্থা পর্যবেক্ষণ করে রবার্ট ক্লাইভ তাদের উপর তারপরে হামলা শুরু করলো। কয়েকটা রাজ্য, একটা শাসনামল শেষ হয়ে গেছে শুধু খাইজানি চুলকানির কারণে। এই চুলকানির বিরুদ্ধে আমার একটা মলম, নাম পাগলা মলম। মানুষ ব্যবসার জন্য কি না করতে পারে, মানে চুলকানির মলম বিক্রি করবে, সে নবাব সিরাজউদ্দৌলার এখানে নিয়ে আসছে।
ক্যাম্পাচাররা অনেক রকম কথা বলে থাকে। তো ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করেন 1756 সালে। আমরা জানি 23 জুন 1757-তে পলাশীর যুদ্ধ হয়, যেটা নবাব সিরাজউদ্দৌলাকে ঘিরে। কাকে ঘিরে? নবাব সিরাজউদ্দৌলাকে ঘিরে পলাশীর যুদ্ধ। পলাশীর যুদ্ধ 23 জুন 1757, 23 জুন 1757, 23 জুন 1757। এখানে নেতৃত্ব, এই নবাব বাহিনীর নেতৃত্ব দিয়েছে মীর জাফর। কে দিয়েছে? মীর জাফর। আর তাদের নেতৃত্ব দিয়েছে রবার্ট ক্লাইভ। কি নাম? রবার্ট ক্লাইভ। এটা মজা করে বলছে, এনামুল শেখ ভাইয়া বিশ্বাস করে লাইছে। আইয়ার বাপ আপনার কেমনে জানি কয়, মনে থাকে না। মীর জাফর। এখানে কে কে ছিল? আমরা জানি মীর জাফর ছিল প্লাস রবার্ট ক্লাইভ। রবার্ট ক্লাইভ, এই দুইজন এখানে ছিল। এই মীর জাফর নেতৃত্ব দিয়েছে রবার্ট ক্লাইভ। এই মীর জাফর বা নবাবী শাসনামল এর স্তমিত হয়ে যায় মীর জাফরের কারণে, যদিও ঘটনা একটু অন্যরকম থাকতে পারে। আসলে ব্রিটিশরা এমন ভাবে তাদেরকে পরাভূত করেছে, এরা আর সামনে দাঁড়াতে পারে নাই। অন্দর মহলেই তো সমস্যা, তার নিজের লোকের কারণেই এমন হয়েছে। তো নবাবী শাসন আমলের পরে মূলত আমাদের এখানে আবার 1757-তে আয়া পলাশীর যুদ্ধ হওয়ার পরে 1761-তে একটা যুদ্ধ হয়, নাম তার বক্সারের যুদ্ধ। 1757-র পরে 1761-তে একটা যুদ্ধ হয়। 1761-তে একটা যুদ্ধ হয়, নাম কি? বক্সারের যুদ্ধ। এই বক্সারের প্রান্তর বিহার, বক্সারের যুদ্ধ। এটা কোথায় হয়? এই জায়গাটা কোথায়? বিহার। বক্সারের যুদ্ধ হয়। এই যুদ্ধে হেক্টর মনরো এবং মীর কাসিম নেতৃত্ব দেয়। বক্সারের যুদ্ধ কে নেতৃত্ব দেয়? হেক্টর মনরো আর এদের এই মীর কাসিম, এই দুইজনের নেতৃত্বে এই যুদ্ধটা হয়। সরি, হ্যাঁ ভুল বলে বলছি, 1764, 61 না। হ্যাঁ, থ্যাংক ইউ আয়শা সিদ্দিকা ম্যাম, 1764 হবে, ভুল বলছি। এবং খুব আনন্দের সাথে মীর কাসিম ইংরেজদের কাছে পরাজয় বরণ করে। খুব স্বতঃস্ফূর্ত ভাবে মীর কাসিম ইংরেজদের নিকট পরাজয় বরণ করে। এরপরে এই পরাজয় বরণের বক্সারের যুদ্ধের পরেই মূলত ব্রিটিশদের উত্থান শুরু। এরপরে কাদের উত্থান আসে? ব্রিটিশদের। এরপরে ব্রিটিশ শাসন। ব্রিটিশ শাসন। বাড়তি প্রশ্ন তো আপনার দরকার নেই, আপনি অধ্যায়গুলো কমপ্লিট করেন। বাড়তি প্রশ্ন দিয়ে আপনি কি করবেন? আপনি এই অধ্যায় নিশ্চিত করেন। আচ্ছা, এরপরে আমরা দেখলাম ব্রিটিশ শাসন আমল। সর্বপ্রথম উপমহাদেশে ব্রিটিশদের মধ্যে কারা আসে? পর্তুগিজরা। কারা? পর্তুগিজরা। সর্বপ্রথম আসে পর্তুগিজরা। তাও কোথায় আসে? চট্টগ্রাম দিয়ে। তাহলে এই ব্রিটিশদের মধ্যে প্রথম আসে কে? পর্তুগিজরা। প্রথম কে আসে? পর্তুগিজ। এরপরে আসে ওলন্দাজ, ইংরেজ, ডেনমার্ক। পর্তুগিজের পরে কারা আসে? ওলন্দাজ। এরপরে আসে ইংরেজ। তাহলে 3 নম্বরে ইংরেজরা আসে। 3 নম্বরে কি? ইংরেজরা আসে। এই পর্তুগিজরা 1516-তে আসে। কততে? পর্তুগিজরা 1516-তে আসে, আর ওলন্দাজরা 1630-এ আসে। এরপরে আছে ইংরেজরা। ইংরেজরা আগমন করে 1658-তে। কততে? 1658-তে। এরপরে ডেনমার্ক, ফরাসি এরা আসে। তবে পর্তুগিজ, ওলন্দাজ যারা টিকতে পারে না, টিকে যায় ইংরেজরা। এই উপমহাদেশ 200 বছর তারা মোটামুটি
করে ফেলছে। সেই ইংরেজদের প্রভাব এখনো আমাদের মাঝে আছে। তাহলে বলেন তো প্রথম কারা আসছে? পর্তুগিজরা। এরা জেলে জাতি। আসবে, এবার আসবে ইনশাআল্লাহ। আনিকা বুশরা ম্যাম। ইংরেজদের পরে কারা আসে? দিনেমার, এরপরে আছে ফরাসি। দিনেমার লিখে দেই, দিনেমার এবং ফরাসি। এই দিনেমাররা আসে 1625-এ। কততে? 1625। এবং এরপরে ফরাসিরা আসে 1674-এ। 1674। আচ্ছা, তো অন্যরা টিকতে পারে নাই, শুধু ব্রিটিশরাই এখানে শাসন করে গেছে। এই ব্রিটিশদের মধ্যে অনেকগুলা ছিল, যেমন তাদের গভর্নর, অনেক লর্ড, অনেকগুলা লর্ড ছিল ব্রিটিশদের মধ্যে। এগুলা আমাদের দেখতে হবে, যেমন লর্ড কার্জন, তারপরে লর্ড উইলিয়াম বেন্টিং, ওয়ারেন হেস্টিং, লর্ড কর্নওয়ালিস। এক একজনের এক এক কাজ ছিল। এগুলা বলতে গেলে আমাদের সময়টা অনেক বেশি লাগবে। আমরা এখানে ওয়ারেন হেস্টিং, লর্ড উইলিয়াম বেন্টিং, লর্ড কার্জন, লর্ড ডালহৌসি, এইরকম যারা আছে, এইরকম যারা আছে, এই এ কে রৌনক সাহেব, দিনেমাররা 1620-এ আসে কোথায়? ভারতবর্ষে, বাংলায় 1625-এ আসে। বাংলায় 1625-এ আসে। সার্কুলার আশা করি ডিসেম্বরে আসতে পারে, আনাস বিন আবুল কাসেম সাহেব। ঠিক আছে, তাহলে আমরা এদের শাসনামল গুলা দেখে নিব। যেমন দ্বৈত শাসনামল, দ্বৈত শাসন, ফরাসি আর পার্সি দুইটা আলাদা। ফরাসি আর ফার্সি দুইটা আলাদা। ঠিক আছে। আচ্ছা, ব্রিটিশ শাসনামলের মধ্যে আমরা দ্বৈত শাসনামল কে প্রবর্তন করেন বলেন? দ্বৈত শাসনামল লর্ড ক্লাইভ। আমরা জানি দ্বৈত শাসনামল, একটু লিখে দেই মনে রাখার জন্য। দ্বৈত শাসনামল, দ্বৈত শাসনামল লর্ড ক্লাইভ। চিরস্থায়ী বন্দোবস্ত লর্ড কর্নওয়ালিস। চিরস্থায়ী বন্দোবস্ত, চিরস্থায়ী বন্দোবস্ত লর্ড কর্নওয়ালিস। ঠিক আছে। তারপরে সতীদাহ প্রথা নিবারণ করেন লর্ড উইলিয়াম বেন্টিং। সতীদাহ প্রথাকে নিবারণ করেন, সতীদাহ প্রথা, লর্ড উইলিয়াম বেন্টিং। বেন্টিং, লর্ড উইলিয়াম বেন্টিং। ঠিক আছে। এরপরে আমরা আরো দেখতে পাবো, যেমন প্রথম আদমশুমারি করেন কে? লর্ড মেও। আদমশুমারি, প্রথম আদমশুমারি, প্রথম আদমশুমারি করেন কে বলেন? প্রথম আদমশুমারি করেন কে? লর্ড মেও। প্রথম আদমশুমারি করেন লর্ড মেও। বঙ্গভঙ্গ করেন লর্ড কার্জন। আমরা তারপরে জানি না বঙ্গভঙ্গ, বঙ্গভঙ্গ করেন লর্ড কার্জন। আর রদ করেন কে? রদ করেন লর্ড হার্ডিঞ্জ। লর্ড কার্জন এবং লর্ড হার্ডিঞ্জ। এই মামুন যশোর থেকে, আপনি বুঝে কথা বলবেন না। বলতেছে ক্লাস 8:30 হলে ভালো হয়, নামাজ 7:30 তাড়াহুড়ায় পড়তে হয়। তো আমাদের ক্লাস কয়টায় হয়? অবান্তর কথা বলবেন না, ঠিক আছে? বুঝে কথা বলতে হবে। তো কি বলেন? বুঝে শুনে বলতে হবে। আমাদের ক্লাস তো নিয়ম অনুযায়ী চলছে। আচ্ছা, তাহলে ব্রিটিশ শাসন আমলের পর আমরা দেখব বাংলাদেশে যে ফকির সন্ন্যাসী বিদ্রোহ, এই ব্রিটিশদের চ্যাপ্টার, ওইটা আমরা দেখে নিব। এরপরে ফকির সন্ন্যাসী বিদ্রোহ, ফকির, অনেকগুলা
কি লিখলাম, ফকির সন্ন্যাসী। ফকির সন্ন্যাসী বিদ্রোহ, অনেকগুলা বিদ্রোহ হয়েছে এর মধ্যে, অনেকগুলা অনেকগুলা হয়েছে, মনে থাকে না, দেখতে দেখতেই থাকবে, পড়তে পড়তেই মনে থাকবে। ফকির সন্ন্যাসী বিদ্রোহ, এটা ফকির মজনু শাহ 1760 থেকে 1800 সালের মধ্যে, 1760 থেকে 1800 সালের মধ্যে একটা বিদ্রোহ হয়েছে, ওইটার নাম ফকির সন্ন্যাসী বিদ্রোহ। ফকির মজনু শাহ এবং এই ফকিরদের নেতা ছিলেন মজনু শাহ। কি নাম? মজনু শাহ। আর এই সন্ন্যাসীদের নেতা ছিলেন ভবানী পাঠক। ভবানী পাঠক, দুইজন, ফকিরদের নেতা মজনু শাহ, সন্ন্যাসীদের নেতা ভবানী পাঠক। সন্ন্যাসীদের নেতাকে ভবানী পাঠক। এদের মাধ্যমে নীল বিদ্রোহ শুরু হয় 1859-এ। নীল বিদ্রোহ 1859-এ কি শুরু হয়? নীল বিদ্রোহ। নীল চাষ নিয়ে অনেক কাহিনী হয়েছে, এখন আমরা সহজেই এটা পেয়ে যাই। ইনশাল্লাহ যাবেন ঘুরতে, অসুবিধা নাই। 1859-এ কি হয়? নীল বিদ্রোহ হয়। নীল কমিশন 1861-তে, এটা দেখেই পরবর্তীতে 1861 নীল কমিশন গঠিত হয়। নীল কমিশন গঠিত হয়। এই নীল বিদ্রোহের পরে আসে চাকমা বিদ্রোহ, যেটা 1760-এ। এই সময় আরেকটা বিদ্রোহ হয়, চাকমা বিদ্রোহ। কি বিদ্রোহ? চাকমা বিদ্রোহ 1760-এ। চাকমা রাজা ছিলেন কে তখন? চাকমা রাজা ছিলেন জোয়ান বক্স। আচ্ছা, এগুলার শর্টকাট থাকতে পারে সাইফুল ইসলাম সাহেব? এগুলা তো বিক্ষিপ্ত ঘটনা, এটা শর্টকাট বলতে আমরা যতটুক বলতেছি এগুলাই সচরাচর পরীক্ষায় আসে। মনে করেন এই বিদ্রোহ নিয়ে তো অনেক কথা বলা যায়। ফকির সন্ন্যাসী বিদ্রোহ এতগুলা পড়া যায় ফকির সন্ন্যাসী বিদ্রোহ নিয়ে, কিন্তু আমাদের তো অতগুলোর দরকার নাই, অতগুলোর দরকার নেই। এরপরে আমাদের এই চাকমা বিদ্রোহ, এই নীল বিদ্রোহ, নীল চাষীদের নিয়ে আমরা শুধু এতগুলোই দেখব, ঠিক আছে? এগুলোর পরে আসে আমাদের ফরাইজি আন্দোলন। মাহমুদ হাসান সাহেব, সাধারণ জ্ঞানের উপর আমাদের আজকের ক্লাস। হুজুর ক্লাসে আছে? হ্যাঁ হুজুর হ্যাঁ ক্লাস চলতেছে। আচ্ছা ওকে। এখন আমরা এই নীল বিদ্রোহ, চাকমা বিদ্রোহ, এরপরে আমরা দেখি ফরাইজি আন্দোলন। কি আন্দোলন? ফরাইজি আন্দোলন। ফরাইজি আন্দোলন, ফরাইজি আন্দোলন করছে কে বলেন তো? ফরাইজি আন্দোলন এটা হাজী শরীয়তুল্লাহ 1818-তে। নীল চাষ করতে, হ্যাঁ নীল সংগ্রহ করতে, তখন এখান থেকে 2-3 নাম্বার আসবে, 2-3 নাম্বার। ফরাইজি আন্দোলন 1818 সালে। ফরাইজি আন্দোলনের নেতাকে হাজী শরীয়তুল্লাহ। ফরাইজি আন্দোলন মানে কি বলেন? ফরজের অনুশীলন। কিসের অনুশীলন? ফরাইজি আন্দোলন মূলত ফরজের অনুশীলন, এটা একটা ধর্মীয় আন্দোলন। এরপরে আমরা দেখব ব্রিটিশ বিরোধী আন্দোলন, তিতুমির, যার মানে এই আগের নাম ছিল, পুরাতন নাম ছিল মীর নেসার আলী। এই তিতুমিরের বাসের কাল্লা নিয়ে আমরা অনেক পড়েছি, তাই না? হাজী শরীয়তুল্লাহ ইনি ফরাইজি আন্দোলনের অগ্রদূত ছিলেন, যিনি ফরজের অনুশীলন, এটা ধর্মীয় আন্দোলন ছিল। এরপরেই আমাদের আছে প্রথম ব্রিটিশ বিরোধী আন্দোলন। ব্রিটিশ বিরোধী আন্দোলন, ব্রিটিশ বিরোধী আন্দোলন। ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম শহীদকে বলতে পারবেন? তিতুমির। প্রথম শহীদ ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম শহীদ তিতুমির। তিতুমিরের পুরাতন নাম
মীর নেসার আলী। কি নাম? মীর নেসার আলী। এই বাঁশের কেল্লা কোথায় অবস্থিত? নারিকেল বাড়িয়ায়। 1831 সালে এটা নির্মাণ করেন। কিন্তু লেফটেন্যান্ট কর্নেল স্টুয়ার্ট নাম কি বাঁশের কেল্লা ধ্বংস করে? লেফটেন্যান্ট কর্নেল স্টুয়ার্ট। লেফটেন্যান্ট কর্নেল স্টুয়ার্ট, লেফটেন্যান্ট কর্নেল স্টুয়ার্ট বাঁশের কেল্লা ধ্বংস করে দেন। এটা নারিকেল বাড়িয়ায় অবস্থিত। 1831 সালে এটি তৈরি করা হয়েছিল। ব্রিটিশদের বিরুদ্ধে লড়ে গেছে। এক যে ছিল বীর, নাম যে তিতুমির, বাঁশের কাঠি দিয়ে রাঙ্গাত যে জিঞ্জির। আচ্ছা, এরপরে আমরা দেখি সিপাহী বিদ্রোহ। ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রাম, ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রামের নাম কি? সিপাহী বিদ্রোহ। কত সালে হয়েছে বলেন? সিপাহী বিদ্রোহ কত সালে হয়েছে? এই সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ মঙ্গল পাণ্ডে। কি নাম? সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ নাম কি? মঙ্গল পাণ্ডে। মঙ্গল পাণ্ডে। মঙ্গল পাণ্ডে সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ। এবং আমরা জানি অসহযোগ আন্দোলন 1920 সালে হয়েছে। অসহযোগ আন্দোলন 1920 সালে হয়েছে। কত সালে? মহাত্মা গান্ধী যেটার নেতৃত্ব দিয়েছেন। মহাত্মা গান্ধী যেটার কি দিয়েছেন? নেতৃত্ব দিয়েছেন। এই আমাদের সশস্ত্র বৈপ্লবিক আন্দোলন হয়েছে 1908 সালে। আন্দোলন আর আন্দোলন এখন যেমন শুরু হয়েছে না 2024-এর শেষ দিকে, মানে দুয়ার আন্দোলন করে, হিজড়ার আন্দোলন করে, রিক্সা ড্রাইভার আন্দোলন করে, পোলাবাইন আন্দোলন করে, এই কোম্পানি আন্দোলন করে, ওই কোম্পানি আন্দোলন করে। আন্দোলনের কোনো শেষ নাই। আন্দোলনে 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 জীবন শেষ। কত আর আন্দোলন করা যায়? তাহলে আমরা জানি সিপাহী বিদ্রোহ 1857-তে হয়েছিল। কত? 1857-তে। প্রথম শহীদ নাম কি? মঙ্গল পাণ্ডে। এই সিপাহী বিদ্রোহের আমরা বর্তমানে বাহাদুর শাহ পার্ক, এই ইয়াতে দেখবেন, এই জগন্নাথ ইউনিভার্সিটির পাশেই বাহাদুর শাহ পার্ক আছে। কি পার্ক? বাহাদুর শাহ পার্ক। এখন পার্কগুলো তো সব পার্কগুলো যদিও বাবুদের জন্য, কিন্তু বাবুদের আব্বু আম্মু বা বাবুদের কি বলে ভবিষ্যৎ আব্বু আম্মুরাই এগুলার বিচরণ ক্ষেত্র করে নিয়েছে। নাম তার শিশু পার্ক। একজনও শিশু দেখা যায় না, সব কপতি পায়রা পান্নি এবং জোড়ায় জোড়ায় দেখতে পাই আর কি। পার্কগুলো এখন নষ্টামির একটা আদর্শ জায়গা। তো মোটামুটি ভালোই বিদ্রোহ চলছিল। এই বিদ্রোহের মধ্যে অনেক বিদ্রোহী তো দেখলাম, আলিগড় আন্দোলন, খেলাফত আন্দোলন, তেবাগা আন্দোলন, সলঙ্গা বিদ্রোহ, স্বদেশী আন্দোলন, অনেক আন্দোলন। কয়টা বলা যায়? অনেক আন্দোলন। তা আমাদের এখানে স্বরাজ আন্দোলন, অসহযোগ আন্দোলন, ভারত ছাড় আন্দোলন, অনেক আন্দোলন হয়েছে। তা আন্দোলনের পর এইবার আমরা আসি ভাষা আন্দোলন। কোন আন্দোলন? ভাষা আন্দোলন। হ্যাঁ, আচ্ছা, আন্দোলন মোটামুটি গেল। এইবার আমরা আমাদের দেশের মধ্যে ঢুকি। এখানে আইছে ভাষা আন্দোলন। ভাষা আন্দোলন 1952 সালে। কত সালে বলেন? ভাষা আন্দোলন 1952 সালে। এই 52 সালের আগেরও ইতিহাস। আমরা এই ভাষা আন্দোলন কইয়ে না 52, শুরু হয়েছে 1947-এ। কততে? 1947। এই 1947 সালে আন্দোলন শুরু হয়েছে মূলত। আমরা জানি 1947-এর 14 এবং 15 আগস্ট সর্বপ্রথম এই 14 আগস্ট এবং 15 আগস্ট ভারত এবং পাকিস্তানের জন্ম হয়। ভারত এবং পাকিস্তানের জন্ম হয় এই 1947 সালেই। মূলত 15 সেপ্টেম্বর তমুদ্দিন মজলিস একটা পুস্তিকা বের করে, 15 সেপ্টেম্বর, রাষ্ট্রভাষা বাংলা না উর্দু, এই লাগছে ফেস। এই ভাষা আন্দোলন করতে যায় একটা দেশ স্বাধীন হয়ে গেছে। দেশ স্বাধীনের ইতিহাস এমন না যে হুট করে 1971-এ স্বাধীন হয়েছে, কিন্তু এটার বীজ
রোপণ হয়েছে 1947 সালে। কত সালে? 1947 সালে। এবং পরবর্তীতে 1948 সালে আমাদের কুমিল্লার ধীরেন্দ্রনাথ বাবু সর্বপ্রথম ভারতের ওইখানে কাঠগড়ায় বা সংসদে বলছিল রাষ্ট্রভাষা বাংলা চাই। রাষ্ট্রভাষা কি চাই? বাংলা চাই। 1948 গেল, 1948 পরে এটা আইতে আইতে 49, 50, 51 হইয়া 52তে যা এটা বাষ্ট হইয়া গেছে। বাষ্ট হইয়া রাষ্ট্রভাষা বাংলা হয়ে গেছে। 1947 শুরু হইল, এই 1948 কিছু হয়েছে, 1949, 1950, 1951 হইয়া পরে 52তে আইসা চূড়ান্ত ভাবে বাষ্ট হয়ে গেছে। যেমনই ভাবে নীল তিমি, পৃথিবীর বৃহত্তর প্রাণীগুলোর মধ্যে একটা হচ্ছে নীল তিমি। নীল তিমিগুলো যখন মারা যায়, মারা যাওয়ার পরে তাদের পেটের যে খাবারগুলো থাকে, এই খাবারগুলো এবং তাদের যে ভিতরে যা কিছু থাকে এগুলা গ্যাসে পরিণত হয়। পরিণত হয়ে এগুলা ফুলতে থাকে, ফুলতে ফুলতে জাহাজের মতো হয়। হঠাৎ করে একদিন বাষ্ট হয়ে যায়। এই বাষ্ট হয়ে শেষ হয়ে যায়। ঠিক তেমনই 47 শুরু হইলেও এটা উঠতে 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 52তে আয়া বাষ্ট হয়ে গেছে। এই ভাষা আন্দোলনে অনেকেই শহীদ হয়েছেন, ভাষা আন্দোলনে অনেকেই শহীদ হয়েছেন, তাই না? ভাষা আন্দোলন একদিনের বিষয় না, অনেক দিনের বিষয় এখানে জড়িত আছে। তো আমরা জানি ভাষা আন্দোলন একটা বৃহত্তর জিনিস। এই ভাষা আন্দোলন ভিত্তিক অনেক কিছু আছে। 1952 ভাষা আন্দোলন, 1952। এরপরে আমরা দেখি কত সাল? 1954 সালের যুক্ত ফ্রন্ট। 1952 পরে 1954। 1954 কি আসছে? 1954 আসছে যুক্ত ফ্রন্ট। কি আসছে? যুক্ত ফ্রন্টের নির্বাচনী প্রতীক কি ছিল? 1954 যুক্ত ফ্রন্ট এদের প্রতীক ছিল নৌকা। কি কা? নৌকা। এই 1954 যুক্ত ফ্রন্ট নির্বাচন হয়। এরপরে আমরা জানি যুক্ত ফ্রন্টের 21টা দফা। যুক্ত ফ্রন্টের ক্ষেত্রে আমরা মুখ্যমন্ত্রী এ কে ফজলুল হক। নাম কি? এ কে ফজলুল হক। যুক্ত ফ্রন্টের এ কে ফজলুল হক, তিনি ছিলেন মুখ্যমন্ত্রী। তিনি কি? মুখ্যমন্ত্রী। আর অর্থমন্ত্রী ছিল আবুল হোসেন। অর্থমন্ত্রী কে? আবুল হোসেন ছিল। এরপরে আমরা 1956, 58, 62, 66, 69, 71 গেছি। 7টা বিষয় এড়িয়ে গিয়ে তারপরে আপনার এই স্বাধীনতা আসছে। স্বাধীনতা একদিনে আসে নাই। বিরক্ত লাগতেছে? আসলে অনেক পড়া তো, আমাদের একটু খারাপ লাগার এই কথা। তাহলে এই নৌকা কিন্তু সেই নৌকা। নৌকা আস্তে 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 এটা অনেক দূর এগিয়ে গেছে। যাইতে যাইতে হঠাৎ করে বিশাল ঢেউ উঠে 2024 গিয়ে নৌকাটা উল্টে গেল। মাঝি বাইয়া যাও রে অকুল ধরিয়ার মাঝে, আমার ভাঙ্গা নাও রে মাঝি বাইয়া যাও রে। মাঝি বাইয়া যাও রে অকুল ধরিয়ার মাঝে, আমার ভাঙ্গা নাও রে মাঝি বাইয়া যাও রে। ভিন্না কাষ্টের নৌকা খানি, মাঝখানে তার বুড়া, নৌকার গায়ে থাইকা পাছায় গেলে গলই যাবে খইয়া। মাঝি বাইয়া যাও রে অকুল দরিয়ার মাঝে, আমার ভাঙ্গা নাও রে মাঝি
বায়া যাও রে। বিদ্যা শিক্ষা না করিতে আগে করছো বিয়া, বিনা খতে গোলাম হইলি গাইডের টাকা দিয়া রে মাঝি, বায়া যাও রে। বিদেশ বিপাকে যার বেটা মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মায় ওরে মাঝি, বায়া যাও রে। জীবন তেমনি যাইতেছে না? এগিন কি হরদ দেই জুড়ি জুড়ি, গালোর ভিতর গুক গুক করি, খন্না হরি দেহত দৈন্যা বই সবে সার ঐক্যা, খেয়াল নদী ঐক্যা ঐক্যা, শাসনা বইর মৈক্যা, মন্দি হর ডর ডর করি, সামনে আইয়ের হরিক্কা। ঘুমার টাইমে তো ঘুম না যাবি, ঘুমার টাইমে তো ঘুম না যাবি, হটতি বইলে জুরাস, ডাক মারিলে চোখ মুছি, একার দুই আর হরাস, এই রইম্মা হড়ালে হা বেনিয়া ইম্মা খেয়াল সাড়া, এই রইম্মা হড়ালে হা বেনিয়া ইম্মা খেয়াল সাড়া, তুলি ফেললুম পিডর মারা ফেল করিলে রফিকা, মন্দি হর ডর ডর করি, সামনে আইয়েরে হরিকা। সাট গাইয়া গান, আঞ্চলিকতা। তো আমরা বলতেছিলাম 1952 পরে 1954 সালের একটা আন্দোলন হয়েছে। 1952 পরে কত আন্দোলন? 1954 আন্দোলন। এরপরে 1956 হয়েছে সংবিধান। 1956 কি হয়েছে? 1956তে সংবিধান এসেছে। কি এসেছে? পাকিস্তানের সংবিধান এসেছে। এরপরে 1966 আমরা জানি 6 দফা আন্দোলন। 1962 সালে শিক্ষা আন্দোলন, শিক্ষা কমিশন। 1962 পরে 1966 6 দফা, 1966 6 দফা। এই 1966 পরে 1969 গণ অভ্যুত্থান। 1969 গণ অভ্যুত্থান হয়। এই 1969 গণ অভ্যুত্থান হয়। এই 1969 পরে যায়া 1971 চলে আসে। এই 1971 আমরা মুক্তিযুদ্ধের মধ্যে হান্দায় গেছি ঠুস করে। মাহফিলে যাই, মাঝে মাঝে মাহফিলে আলোচনা রাখি। তা আমরা তো এখনো মনে করেন এই মাগরিবের আগের বা পরের বক্তা, এখনো অত বড় বক্তা নই গো। 1971 ভাষা আন্দোলনের পরে আস্তে আস্তে আমরা 1971 দিকে চলে যাচ্ছি। তো 1971 মহান মুক্তিযুদ্ধ শুরু হয়। কি শুরু হয়? মহান মুক্তিযুদ্ধ। তো এই মুক্তিযুদ্ধেরও তো অনেক কিছু আছে। আমরা জানি এই 1971 সালটা এটা একটা স্বাভাবিক বিষয় না। এই 1971 পহেলা মার্চ থেকে এই মুক্তিযুদ্ধের আনাগোনা, মুক্তিযুদ্ধের প্রাথমিক পরিচয় শুরু হয় এই পহেলা মার্চ। পহেলা মার্চ কি হয়েছে? পহেলা মার্চ স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়েছে। পহেলা মার্চ স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ, স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ। স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ কত সালে গঠিত হয়েছে? 1 মার্চ 1971। এখানে সভাপতি ছিলেন নূরে আলম সিদ্দিকী। সভাপতি কে? নূরে আলম সিদ্দিকী, তিনি ছিলেন সভাপতি। সভাপতি নূরে আলম সিদ্দিকী। শাহজাহান সিরাজ সাধারণ সম্পাদক। শাহজাহান সিরাজ কিছুদিন আগে মারা গেছে। শাহজাহান সিরাজ তিনি কি? সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ। 3 নম্বরে আমরা জানি আসম আব্দুর রব এবং আব্দুল কুদ্দুস মাখন, এই 4 নেতা স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করেন। কে কে? নূরে আলম, শাহজাহান,
আব্দুর রউফ, এরপরে হইছে আব্দুল কুদ্দুস মাখন, সরি আব্দুর রব আব্দুল কুদ্দুস মাখন। হ্যাঁ, তাহলে এখানে আব্দুর রব আব্দুল কুদ্দুস মাখন, এই সাইন নেতার মাধ্যমে ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়েছে। এবং এই 1 মার্চ এইটা হয়েছে, 2 থেকে 25 মার্চ পর্যন্ত অসহযোগ আন্দোলন চলছে। 2 থেকে 25 মার্চ পরীক্ষাতে বঙ্গবন্ধু, এটা আলাদা বিষয়, বঙ্গবন্ধু পড়লাম না, যুদ্ধতে পড়তে হবে। বঙ্গবন্ধু এক বিষয়, স্বাধীনতা আরেক বিষয়, এটা একটা অধ্যায়, এটা একটা কি অধ্যায়। তাহলে 1 মার্চ স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়েছে, 2 থেকে 25 মার্চ অসহযোগ আন্দোলন চলছে, 2 থেকে 25 মার্চ। স্বাধীনতার ইশতেহার ছিল 5টা, স্বাধীনতার ইশতেহার কয়টা ছিল? স্বাধীনতার ইশতেহার 5টা ছিল, স্বাধীনতার ইশতেহার ছিল 5টি। এর মধ্যে যে 7 মার্চে একটা ভাষণ দিছে বিকাল 3:20। এই 2 থেকে 25 মার্চের মধ্যে অসহযোগ আন্দোলন, এর মধ্যে 7 মার্চ কি করছে? একটা ভাষণ দিচ্ছে 7 মার্চ বিকাল 3:20। 3:20 শেখ মুজিব একটা ভাষণ দিচ্ছে, ভাইয়েরা আমার, বোনেরা তোমার, একটা ভাষণ দিয়েছে। 7 মার্চ একটা কি দিছে? ভাষণ দিয়েছে। এবং এই ভাষণে তিনি কয়টা, এটা 23 মিনিটের ভাষণে রেকর্ড করা হয়েছে 28 মিনিট, 23 মিনিট ভাষণ রেকর্ড করছে। কত মিনিট? 18 মিনিট, 18 মিনিট রেকর্ড হয়েছে। 1108টি শব্দ বলছে এই 18 মিনিটে। 1108টি শব্দ বলা হয়েছে, রেকর্ড হয়েছে 18 মিনিট, ভাষণ দিয়েছে 23 মিনিট। এর নাম 7 মার্চের ভাষণ। এর নাম কি? 7 মার্চের ভাষণ। ঠিক আছে, এই ভাষণটি 17টি ভাষায় অনুদিত হয় এবং এই খন্দকার এটা রেকর্ড করছে। খন্দকার রেকর্ড করছে 17টি ভাষায় এই ভাষণটা অনুদিত হয়েছে। 17টি ভাষায় ভাষণটি অনুদিত হয়েছে। ঠিক আছে, এখানে অনেকগুলো তথ্য গো। 7 মার্চের ভাষণ ছিল 60 দফা। কয় দফা? 7 মার্চের ভাষণে 60টা দফা ছিল। 4 দফা উপস্থাপন করা হয়েছে। এখানে বলছে সামরিক আইন প্রত্যাহার করতে হবে। হ্যাঁ, 18 মিনিট রেকর্ড করা হয়েছে। ফারজানা ম্যাম 18 মিনিট। তাহলে 7 মার্চের এখানে বলছে সামরিক শাসন প্রত্যাহার করো, সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাও, গণহত্যার তদন্ত করো, ক্ষমতা হস্তান্তর করো। এই 4টা দফা উল্লেখ করা হয়েছে। গণহত্যার তদন্ত করো 4টা, তারপরে ক্ষমতা হস্তান্তর করো, সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাও, সামরিক আইন এটা প্রত্যাহার করতে হবে। ঠিক আছে, আচ্ছা। 7 মার্চের ভাষণে কি কি বলছে? ও মাগো, ব্যাগ কিছু কওয়া লাগে। 7 মার্চের ভাষণে 4টা জেলার নাম উল্লেখ করছে। কয়টা জেলা? 4টি। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, এই 4টি জেলার নাম উল্লেখ করা হয়েছে। 4টি জেলার নাম উল্লেখ করা হয়েছে এই 7 মার্চের ভাষণে। এরপরে 7 মার্চ তো গেছে, 7 মার্চ যায় 14 মার্চ শেখ মুজিব 35 দফা ঘোষণা করছে। 7 মার্চের পরে 14 মার্চ শেখ মুজিব 35 দফা ঘোষণা করে দিয়েছেন। তো সাধারণ জ্ঞান তো জ্ঞানেই অনেক পড়া গো, নির্দিষ্ট সময়ে শেষ করা অনেক কঠিন একটা বিষয়। তো 7 মার্চের এই বিষয়গুলো আমাদের দেখতে হবে। 7 মার্চের পর আসলো কত? 14 মার্চ। তাহলে 35 দফা ঘোষণা করে। এবং আমরা জানি 26 মার্চ কি করেছে? স্বাধীনতার ঘোষণা দিয়েছে। 26 মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছে।
ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা। এরপরে 26 মার্চ প্রথম পরে ঘোষণাটা দেওয়া হয়েছে 26 মার্চে, এবং 26 মার্চ গ্রেপ্তারের জন্য একটা এই শেখ মুজিবকে গ্রেপ্তার করবে এই একটা কোড নেম ছিল দ্য বিগ বার্ড। তো তারে অ্যারেস্ট করার পরে বলছে দ্য বিগ বার্ড ইজ ইন কেস, কেস মানে এই জাতির আব্বা খাসাই বন্দি। এই বিগ বার্ড কে? বিগ বার্ড হলো শেখ মুজিব্বা। ঠিক আছে, তো এই 26 মার্চের ঘোষণা দেওয়া হয়ে গেল। স্বাধীনতা দিবস ঘোষণা করে 1980 সালে। খেয়াল রাখবেন, স্বাধীনতা দিবস ঘোষণা করে কত সালে? 1980 সালে। 1980 সালে স্বাধীনতা দিবস ঘোষণা করে কত সালে? 1980 সালে। এরপর আমরা দেখব মুক্তিযুদ্ধের রণকৌশল। ঠিক আছে, সামনে অগ্রসর হই, ধৈর্য ধরেন একটু, শেষ করব গো। এরপরে আমরা দেখি মুক্তিযুদ্ধের রণকৌশল। মুক্তিযুদ্ধে 64টি সাব সেক্টর, মানে 11টা সেক্টর, 11 সেক্টর, 64 সাব সেক্টর। এই 11টা, মূলই ছিল 8টি সেক্টর। মূলই ছিল কয়টি? 8টি। এই 8টাকে 11টা সেক্টরে নেওয়া হয়েছে। 8টাকে কয়টা সেক্টরে নেওয়া হয়েছে? 11টি। হ্যাঁ, নাজমুল ইসলাম সাহেব, শেখ মুজিব ইংরেজিতে ঘোষণা দিয়েছিল যাতে হোল ওয়ার্ল্ড এটা শুনতে পায়, ওয়্যারলেস এর মাধ্যমে। কিসের মাধ্যমে ঘোষণা দিছে? ওয়্যারলেস এর মাধ্যমে। পরের দিন জিয়াউর রহমান বাংলা এটা ঘোষণা দিয়েছে, বাংলার মানুষ বুঝতে পারছে। এরপরে এটা নিয়ে তুমুল আন্দোলন হলো, শেখ মুজিব গিয়ে বসে থাকলো ওখানে জেলে। তাহলে 11টা সেক্টর, এর মধ্যে 10 নম্বর সেক্টরে নিয়মিত কোনো বাহিনী ছিল না। 10 নম্বর সেক্টর হচ্ছে নৌ সেক্টর, নৌবাহিনী, মানে এই সমুদ্রপথে এটার উপর একটা সেক্টর ছিল, নৌ সেক্টর। এটাতে নিয়মিত কোনো সেক্টর কমান্ডার ছিল না। তো আমাদের সেক্টরগুলোর মধ্যে আমরা জানি ঢাকা, এই কোনটা কয় নং কার কোন সেক্টর, এই সেক্টরগুলো একটু দেখে নিতে হবে। যেমন ঢাকা 2 নং সেক্টর ছিল, ঢাকা 2 নং সেক্টর। চট্টগ্রাম 1 নং সেক্টর, চট্টগ্রাম 1 নং সেক্টর, ঢাকা 2 নং সেক্টর। তারপরে সিলেট 4 নং সেক্টর। জি, সিলেট সিলেট 4 নং সেক্টর ছিল। মুজিবনগর 8 নং সেক্টর, রাজশাহী 7 নং, তাই না? মুজিবনগর 8 নং সেক্টর ছিল। রংপুর দিনাজপুর 6 নং, রংপুর দিনাজপুর, এগুলা গুরুত্বপূর্ণ আর কি। দিনাজপুর 6 নং। এই সেক্টরগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জন্য এগুলো আমি লিখে দিলাম। ঠিক আছে, এগুলো আমাদের মানে এগুলা এই সেক্টর, এই 6টা থেকেই যত প্রশ্ন আসে নিবন্ধনে বলেন, চাকরির যে কোনো পরীক্ষায় এই এই 6টা থেকেই বেশি প্রশ্ন করা হয়। এরপরে আমরা জানি 3টা ফোর্স গঠন করে। জি, সবকিছু থাকবে সাইফুল ইসলাম সাহেব। তারপরে মুক্তিযুদ্ধের 3টা ফোর্স গঠন করা হয়, এস ফোর্স, কে ফোর্স, জেড ফোর্স। 3টা ফোর্স গঠন করে, জেড, এস, কে। এখন জেড ফোর্স জিয়াউর রহমান, এই জেড ফোর্সের প্রধান কে? জিয়া। কে ফোর্স খালেদ মোশাররফ, কে ফোর্স মানে কি? খালেদ মোশাররফ। আর এস ফোর্স শফিউল্লাহ, খালেদ এবং শফিউল্লাহ, শফিউল্লাহ। তাহলে 3টা ফোর্স গঠন করা হয়, 3টা ফোর্স, এস ফোর্স, কে ফোর্স, জেড ফোর্স। এই 3টা ফোর্স আমাদের খেয়াল রাখতে হবে। ঠিক আছে, এরপরে আমরা এখানে আর অনেক কিছু দেখব, যেমন আমাদের এই মুক্তিযুদ্ধের 7 জন বীর শ্রেষ্ঠ।
সাতজন বীর শ্রেষ্ঠের নাম আমরা দেখব। সর্বপ্রথম শহীদ হয় মুন্সি আব্দুর রউফ। এই বীর শ্রেষ্ঠের মধ্যে সর্বপ্রথম শহীদ হয় কে? আব্দুর রউফ। এবং সর্বশেষ শহীদ হয় মহিউদ্দিন জাহাঙ্গীর। সর্বশেষ কে? জাহাঙ্গীর। আব্দুর রউফ সর্বপ্রথম শহীদ, যিনি 1 নং সেক্টরে যুদ্ধ করেছেন। জন্ম ফরিদপুর, মৃত্যু রাঙ্গামাটি। জন্ম ফরিদপুর, মৃত্যু রাঙ্গামাটি। নাম তার আব্দুর রউফ। কয় নং সেক্টর? 1 নং সেক্টরে যুদ্ধ করেছেন। জন্ম ফরিদপুর, মৃত্যু রাঙ্গামাটি। নাম আব্দুর রউফ। সর্বপ্রথম বীর শ্রেষ্ঠদের মধ্যে শহীদ হন। সর্বশেষ শহীদ হন কে? মহিউদ্দিন জাহাঙ্গীর, যিনি 7 নং সেক্টরে যুদ্ধ করেন। এই তো 1 নং সেক্টরে, এ করছে 7 নং সেক্টরে যুদ্ধ করেন। জন্ম তার বরিশালে, মৃত্যু চাপাই নবাবগঞ্জ। চাপাই, বরিশাল, বরিশালে জন্ম এবং চাপাইতে মৃত্যু। এই দুইজনের নাম আমাদের দেখে নিতে হবে। এবং আমরা জানি মুক্তিযুদ্ধের বৃহৎ শক্তি ছিল দুইটা, তখন 7ম নৌবহর এবং 8ম নৌবহর। যখন বাংলাদেশে যুদ্ধ হয় তখন পৃথিবীটা দুইটা সেক্টরে, দুইটা ব্লকে বিভক্ত ছিল। একটা মার্কিন ব্লক আর একটা সোভিয়েত ইউনিয়ন। একটা মার্কিন ব্লক আর একটা কি? সোভিয়েত ইউনিয়ন ব্লক। 7ম নৌবহর ইয়াকুশোকু জাপান থেকে যখন 7ম নৌবহর চলে আসতেছিল পাকিস্তানের হয়ে বাংলাদেশের বিপক্ষে যুদ্ধ করবে, এমন সময় 8ম নৌবহর চলে আসে টাংকিং উপসাগর থেকে। 7ম নৌবহরের চেয়ে 8ম নৌবহর সোভিয়েত ইউনিয়ন, বর্তমান রাশিয়া, যেটা ভেঙ্গে বর্তমানে 15টা দেশ হয়েছে, এরা বাংলাদেশের পক্ষে ছিল, বাংলাদেশের মিত্র ছিল সোভিয়েত ইউনিয়ন। এখনো বাংলাদেশকে ভালোবাসে রাশিয়া, পুতিনের শাসনামল চলে। এবং আমরা জানি সেতারা বেগম, তারামন বিবি এরা কাজ করেছেন। বলতে পারবেন মুক্তিযুদ্ধে কতজন শহীদ হয়েছে? বলা হয়ে থাকে মুক্তিযুদ্ধে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে। প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধ শহীদ হয়েছে সর্বোচ্চ যেটা 11,000-এর মতো। কত হাজার? 11,000 মানুষ মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে 1971 সালে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তানিরা। এগুলো হচ্ছে চিরন্তন, ধ্রুব এবং বাস্তব সত্য কথা। পাকিস্তানকে বিষোদ্গার করা হয়েছে, কিন্তু পাকিস্তানিরা এই দেশে যুদ্ধে শহীদ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে রাজাকাররা। এই দেশের মানুষ এই দেশের ক্ষতি করেছে। 10 থেকে 11,000 মানুষ শহীদ হয়েছে 1971 সালে, কিন্তু 30 লক্ষ বলা হয়েছে মুখের কথার কথা। শেখ মুজিব 30,000, তাকে 30,000-এর কথা বলা হয়েছিল, আবেগে তাড়িত হয়ে 30,000-এর জায়গায় 30 লক্ষ বলে ফেলছে। কিন্তু এগুলো সব বাংলাদেশের ইতিহাস মিথ্যার উপর দাঁড়িয়ে আছে। মুক্তিযুদ্ধের ইতিহাস মিথ্যার উপর দাঁড়িয়ে আছে। ঠিক আছে, 11,000-এর মতো শহীদ হয়েছে। বীর প্রতীক খেতাবপ্রাপ্ত 2 জন আমরা জানি, সেতারা বেগম এবং তারামন বিবি, তারা বীর প্রতীক খেতাবপ্রাপ্ত। আরেকজন আছে মুক্তি বেটি কাঞ্চন বিবি, জি, মাত্র 11,000 শহীদ হয়েছে। কিন্তু এই মুক্তিযুদ্ধের আসল ইতিহাস এখন বের করুক। এই দেশে তো জনশুমারি হচ্ছে, এই দেশে কয়টা গরু আছে বের করতে পারতেছে, কয়টা মুরগি আছে, এই দেশের সব তথ্য আছে, কতজন মানুষ আছে, কয়টা জেলা, কয়টা উপজেলা, কয়টা বাড়ি, কয়টা ঘর, সব কিছু বের করতে পারে। আপনি এখন ঘোষণা দেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে 1971-এ কতজন শহীদ হয়েছে, একটা তালিকা করুক, কিন্তু এই তালিকা করবে না, কারণ এটা অস্তিত্বের হুমকি মুখে পড়বে। বাংলাদেশের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। সবকিছু বের করতে পারে, আসল হিসাব কেন বের করতে পারতেছে না? কারণ বের করলে সবকিছু ফাঁস হয়ে যাবে। তাদের কীর্তিকলাপ, এই দেশের মুক্তিযুদ্ধের ইতিহাস, এই দেশের ইতিহাস যে মিথ্যা, এটা প্রকাশ হয়ে যাবে। এই জন্য কেউ প্রকাশ করতে চায়, নাহলে এটা কি কঠিন কিছু? কতজন শহীদ হয়েছে এটা বের করা কি খুব কঠিন ছিল?
ছিল না, কিন্তু বের করতে গেলেই তো কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসবে। এবার এগুলা কে কাকে বলবে? এটা আসলে সঠিক কেউ জানে না। শেখ মুজিবের জানা যাই তো হয় নাই, কবর কোথায় দিবে এটা কেউ জানে না। অনিশ্চিত জীবনের দিকে যায় সবকিছু। আমানুল্লাহ সাহেব, ইনশাল্লাহ যদি দাওয়াত দেন যাব। তবে আমাকে রাখলেও নির্দিষ্ট সাবজেক্ট দিয়ে দিবেন, কারণ বিষয়ভিত্তিক আলোচনা ছাড়া আলোচনা করতেও মন চায় না। এই বিষয়গুলো কেউ বের করবে না, এগুলার উপর বহু স্টাডি হয়েছে। আমি বেশ কয়েকজন ডক্টরেট ডিগ্রিধারী যারা দেশের ইতিহাস নিয়ে কথাবার্তা বলে, তাদের থেকে জানা হয়েছে। মূলত কয়েকজন ডক্টরেট ডিগ্রিধারী বেশ বড় প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, অনেকের সাথেই মূলত বিষয়গুলো নিয়ে, আমি এমনিও সাধারণ মানুষ, তবে অনেককেই জিজ্ঞাসাবাদ করি বা বিভিন্ন মাধ্যমে কোনো না কোনোভাবে তথ্যগুলা চলে আসে। তারপর আমাদের এখানে বীর শ্রেষ্ঠ কয়জন, বীর উত্তম কয়জন, বীর বিক্রম কয়জন, বীর প্রতীক কয়জন, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। ঠিক আছে, আচ্ছা আমরা এগুলা দেখে নিব ইনশাআল্লাহ। আচ্ছা, তো আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে। পিঠে মনে হয় যেন কিসে গাই মারতেছে, আর সামনে অগ্রসর করতে পারতেছি না। ওকে, আল্লাহ হাফেজ, আজকের জন্য এতটুকুই। তাহলে আমরা আমাদের সেই 1526 থেকে 1971 পর্যন্ত এই বিষয়গুলো আমাদের পড়তে হবে, বিষয়গুলো আমাদের পড়তে হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।